নমস্কার। আমি আবার পূর্ব নির্ধারিত ভাবে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সকলের স্নেহধন্য অনুষ্ঠান এবং অত্যন্ত আমার তো হৃদয়ের অনুষ্ঠান, চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠানে। যদি কোনো বন্ধু দেখতে পান তাহলে একটু কমেন্টস করে জানাবেন। আহ, আমি মূল অনুষ্ঠানে চলে যাব। যতক্ষণ পর্যন্ত সবাই দেখতে না পাচ্ছেন বলে আমার কাছে কমেন্টস আসছে, ততক্ষণ পর্যন্ত আহ, ঠিক আছে বন্ধুরা, ইতিমধ্যেই এসে গেছে আমার কাছে, দেখছি কমেন্টস। সুতরাং আহ, আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান দিনকে দিন আস্তে আস্তে এটা আরো সকলের স্নেহধন্য, ভালোবাসা ধন্য হয়ে উঠছে। চেনা কবির ভালো লাগা কবিতা, এই চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠানে আজকে আমি যে কবির কবিতা আপনাদের কাছে উপস্থাপন করব, তিনি বাংলা বর্তমান যে কবিতার জগৎ, সেই কবিতার জগতে অত্যন্ত সুপরিচিত নাম সুগত চৌধুরী। সুগত চৌধুরীকে কবি হিসেবে জানার থেকেও আরো নানাজন অন্যান্যভাবে তাকে চেনেন এবং সংগঠক হিসেবেও তাকে সকলে চেনেন। সুগত দা বর্তমানে পেনের সম্পাদক, ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক। শুধু এইটুকু পরিচয় তার শেষ কথা না, বা একটা কোট অ্যান্ড কোট এক বাক্যে শেষ করা যাবে না। প্রথমে সুগতদার সাথে আমার পরিচয়ের কথাটা বলে নিই, তা নাহলে এই চেনা কবিটা, এটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই করি এই কারণে যে চেনা কবিটা তাহলে কোথা থেকে আসছে। সুগতদার সাথে আমার পরিচয় টেমার লেনে। আপনারা যারা কবিতার জগতে আছেন, যারা সুগতদার পরিচিত, তারা সকলেই টেমার লেন, 6 নম্বর টেমার লেন সম্ভবত, সেইটা সকলেই চেনেন, যাপন চিত্রের অফিস ঘর। আমার একজন কবি বন্ধু আছে হিমাদ্রি মুখার্জি। হিমাদ্রি দা আমাকে বলেছিল যে বিভিন্ন কবিতা অনুষ্ঠানে তখন আমি যেতাম, আলোচনা হতো, দুজনে দুজনের সঙ্গে কবিতা নিয়ে কথাবার্তা বলতাম। তা হিমাদ্রি দা আমাকে বলেছে যে তুমি টেমার লেনে এসো, ওখানে অনেকের সাথে পরিচয় হবে, ভালো লাগবে। তো আমি, আমার সারা জীবনে একটু রহস্য অনুসন্ধানের একটা বিষয় থাকে, তাই আমি সাহস করে চলে গেলাম টেমার লেনে। টেমার লেনে যখন চলে গেলাম, কারোর সঙ্গেই আমার পরিচয় নেই ওখানে যারা ছিলেন। হিমাদ্রি সেদিনকে গেছিল, তো কবিতা এক 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 করে পড়া হচ্ছে এক একজনকে, এবং ওখানকার মধ্যমণি রঞ্জন গুপ্ত, তিনি কবিতা পড়তে বলছেন, আমি কবিতা পড়লাম। সেদিনকে সম্ভবত আহ, যতদূর মনে পড়ছে সুগতদা একটি গদ্য পড়েছিলেন, সেটা কোনো ভ্রমণ কাহিনী টাইপ মূলক হতে পারে, বা ঠিক পুরোটা মনে নেই। কিন্তু এইভাবেই আমার সঙ্গে তারপর টেমার লেনে মাঝে মধ্যেই আমি যেতাম, কবিতা পড়তাম। সুগতদা একদিন আমাদের এই বর্ণগরের কবিতার অনুষ্ঠানে একবার এসছেন। এইভাবে সুগতদার সাথে পরিচয়টা আস্তে 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 ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে, এবং তার সান্নিধ্য পাবার সুযোগও আমি পেয়েছি। এইভাবেই সুগতদার সাথে আমার পরিচয়, এবং তার সাথে সাথে তার কবিতা এবং তার লেখালেখির সাথেও আমার আস্তে আস্তে পরিচয় হতে শুরু করে। সুগতদা, আমি যত কবি দেখেছি, যত কবিদের সাথে আমার মেলার সুযোগ হয়েছে, সুগতদাকে একটা অন্যরকম লাগে। সুগতদার চাল চলন, সুগতদার কথাবার্তা, সোজা সাপটার লোক একদম, একটা একটা ভীষণ ডায়নামিক লোক। মানে আমি এই ধরনের লোকেদের খুব পছন্দ করি। সুগতদাও ঠিক সেই রকম, সোজা সাপটা কথাবার্তা, কোনো পেছনে পেছনে এই আলাদা কথা কিছুটা রেখে দেওয়া কথা না, সোজা সাপটা ধুমধাম টাইপের লোক। এইটা আমার খুব ভালো লাগে। এবং সুগতদার সম্পর্কে আর যেটুকখানি আমি জানতে পেরেছি কবিতা ছাড়াও, সেগুলো আপনাদের কাছে রাখছি। এক হচ্ছে, যেহেতু তিনি পেনের সম্পাদক এখন, এছাড়াও দীর্ঘদিন পেনের সাথে তিনি যুক্ত, তার ফলে এটা তিনি বহু দেশ এবং বহু জায়গায় বাংলা ভাষার প্রতিনিধিত্ব তিনি করেছেন। এটা হচ্ছে আমাদের প্রথম একটা বিষয়, এবং এটা অত্যন্ত গর্বেরও বিষয় যে আমার মাতৃভাষার যারা প্রতিনিধিত্ব করেন তারা সকলেই আমার আপন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সেটা করেছেন। 1956 সালের 12ই আগস্ট কলকাতায় সুগতদার জন্ম।
চার ভাই বোনের মধ্যে বেড়ে ওঠা, বাবা মক্ষেন্দ্র চৌধুরী, মা সুলতা চৌধুরী, তাদের চার সন্তানের মধ্যে উনি একজন। বাবা ছিলেন সেই সময়কার ব্যাংকের ম্যানেজার, সম্ভবত ব্যাংক অফ বরোদার ম্যানেজার ছিলেন কোনো শাখার। এবং স্বাভাবিক সেই কারণেই সুগতদাও ছোটবেলা থেকে অঙ্কর ভিতটা খুব পাকা, এবং তিনিও নিজের জীবনে বহুজাতিক কোম্পানিতে তিনি চিফ অ্যাকাউন্টেন্টের কাজ করেছেন দীর্ঘদিন, এবং ট্যাক্সের বিষয়েও, এই কর সংক্রান্ত বিষয়ে তিনি একজন অন্তত বিশেষজ্ঞ, এক্সপার্ট। এবং অঙ্কটা তিনি ভালো জানার জন্যই এটা সারা জীবনে এটা হয়েছে। কিন্তু এর সাথে সাথে তার শুধু এখানে শেষ হবে না, এর সাথে সাথে তার তিনি খেলাধুলাতেও দারুণ পারদর্শী ছিলেন। ক্রিকেট, টেবিল টেনিস, হকি, আন্তঃরাজ্য স্তরে তিনি খেলাধুলা করেছেন, এবং নাটকও করেছেন। এই নাটক করার থেকেই তার জীবনের মোড়। নাটক করতে করতে তিনি সিনেমাকে ভালোবেসে ফেলেন, এবং সিনেমায় তিনি সরাসরি চলে আসেন চিত্র পরিচালনা, তথ্যচিত্র পরিচালনা। এই করতে গিয়ে তিনি বহু তথ্যচিত্র করেছেন, পুরস্কৃতও হয়েছেন, এবং এই সিনেমার প্রতি ভালো লাগার মধ্যে দিয়ে তিনি বিভিন্ন হলিউড, জাপান, কানাডা বিভিন্ন চলচ্চিত্রের তিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে তিনি স্বনামধন্য কিছু মানুষের সংস্পর্শে এসেছেন, যেমন যাদের নাম শুনলেই আমরা চমকে উঠি: সৌমিত্র চট্টোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, মণিরত্নম, অঞ্জন দত্ত, মুনমুন সেন, এমন নাম শেষ হবে না। অজস্র চিত্রাভিনেতা, এবং যারা অনেকেই প্রাতঃস্মরণীয় তাদের মধ্যে, আমরা যাদের দারুণ মাত্রায় ফ্যান, তাদের সঙ্গে তিনি কাজ করেছেন। জুভেনিয়াল ডায়াবেটিসের ওপর ডাক্তার দেবাশিস মাঝির তত্ত্বাবধানে একটি তথ্যচিত্র করেছিলেন, যা ইউরোপ আমেরিকায় একটা আলোড়ন ফেলে দেয়, এবং তিনি ফস্কো জিপসাম অল ইন্ডিয়া বেস্ট কর্পোরেট ফিল্ম অ্যাওয়ার্ড 2008 সালে পান। এগুলো সব আলাদা দিক তার, সেদিকগুলো নিয়েও তিনি চলেন। তার সাথে কবিতা সাহিত্য নিয়েও তিনি চলেন। তার প্রথম বই জীবন ও মরণের ব্যাকরণ 2014 সালে প্রকাশিত হয়। তারপরে প্রকাশিত হয় আমিও কয়েকটি চরিত্র, এরই মাঝে একটি গল্প সংকলন তার আছে, সেই গল্প সংকলনটির নাম হচ্ছে ডাকঘর, এবং একটি বই এখন যন্ত্রস্থ আছে, বই কলকাতা বইমেলায় বেরোবে, সেটি হচ্ছে প্রতিবাদ করতে শিখুন। আপনারা যাদের সঙ্গে সুগতদা আলাপ আছে বা ফেসবুক ফ্রেন্ডশিপ আছে, তারা দেখবেন ইতিমধ্যেই সুগতদা এই বইটির কথা ফেসবুকে বলেছেন। এইটা হচ্ছে মূলত সুগতদার সম্পর্কে আমি যতটুকখানি তথ্য জোগাড় করতে পেরেছি, কিছুটা সুগতদার কাছ থেকে, কিছুটা সুগতদার বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে, অন্যদের জিজ্ঞেস করে এইরকম ভাবে যতটা পেরেছি আপনাদের কাছে রাখলাম। সুগতদার কবিতা, এবার আমি মূল যেটা আমাদের আজকের বিষয়, চেনা কবির ভালো লাগা কবিতা, সেই চেনা কবি ভালো লাগার প্রথম কবিতায় আমরা যাব। কিন্তু তার আগে বলবো, যেটা যারা আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা কবিতা প্রয়াসী, তাদের একটু বলবো যে একটু ফলো করবেন এই কবিতা। ফলো করবেন এই জন্য যে কবিতার মধ্যে বিষয় নির্বাচন, এটা একটা অত্যন্ত বিষয়। আমরা একই বিষয়ের ওপর অনেক সময় অনেক কিছু কবিতা লিখি, ঘ্যানর ঘ্যানর করি, একটা জায়গায় অনেক সময় আটকে যাই। কিন্তু সুগতদার কবিতা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যে এই লোকটাকে ভাই কোনো জায়গায় বেঁধে রাখা যাবে না। এই একবার ডায়ে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার পূর্ব পশ্চিম, বিভিন্ন দিকে এটা ফোকাস। সমস্ত সময় কবি মনটা চলতে থাকে সুগতদা, সমস্ত সময় থাকে। আর আরেকটা যেটা বলবো, এই কবিতায় ফলো করবেন, যে এটা হয়তো তার নাটক এবং সিনেমা ভালো লাগা একটা এফেক্ট কবিতার মধ্যেও আছে, নির্মাণ শৈলীতে। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কবিতায় দেখবেন একটা দৃশ্যকল্প, একটার পর একটা দৃশ্যকল্প আপনার সামনে এসে, অর্থাৎ কবিতাটাকে শুধু পড়া নয়, কবিতাটাকে আপনি দেখতে পাবেন। এটা রমেনদাও বলেন যে একটা দেখতে পাওয়ার সুখ, তাকিয়ে দেখার আনন্দ, এই তাকিয়ে দেখার আনন্দটা সুগতদার কবিতায় খুব ভরপুর মাত্রায় আছে। তাকিয়ে দেখবেন যেন কবিতাটা পর 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 আসছে, এবং শেষ মুহূর্তে, এবং আপনার কবিতার স্টাইলটা তো আপনার মনে হবে একটা গল্প বলছেন, গল্প 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 থেকে কবিতায় ট্রান্সফার হয়ে যাবে, একটা অসম্ভব দক্ষতা। এবং শেষ দিকে একটা মোচড় আপনাকে এমন দেবে
কবিতায়, যে মোচড়টায় সমস্ত যে গল্পের মতো যে বিষয়টা নামছিল সেটা আলটিমেটলি কাব্যে পরিণত হয়। এটা যারা কবিতা লিখছেন, আমি তাদের জন্য বললাম, একটা কবিকে জাজ করতে হবে, এবং কবিতা শুধু পড়লেই হবে না। কবিতা পড়ে লাইক দিলাম, আহা উহু বাহা এসব করলাম, এগুলো করুন, তার সঙ্গে স্টাইলটা শিখুন। আমি নকল করতে বলছি না, অনুসরণ করতে বলছি। একেবারে নকল করবেন না, কিন্তু অনুসরণ করা যায় যারা লিখছেন তাদের দেখে, যে কিভাবে কবিতাকে, কবিতার জয়যাত্রা, তার জার্নি কিভাবে চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে। এবং একটা বড় কথা, যে কোনো লিরিক্সের ধার ধারেন না সবদা, ধার ধারেন না এই জন্য তাহলে কবিতাটা নষ্ট হয়। কোনো লিরিক্যাল ব্যাপারটা খুব একটা নেই, কিন্তু কবিতায় পৌঁছে যাওয়া আছে, কবিতায় উত্তরণ আছে। আমরা প্রথমেই ঠিক যেভাবে আমরা সুগতদাকে আমি চিনি, যে একদম সোজা সাপটার লোক, প্রথম আসুন আমরা একটা প্রথমেই চমকে যাওয়ার মতো একটা কবিতা আমরা পড়ি, শিক্ষিত সমাজের গালে থাপসে একটা বিলাসী শিক্ষার চরমারা কবিতা, সেইটা দিয়ে আমি আজকে আমাদের কবিতা শুরু করছি। প্রথম কবিতার নাম কলকাতার সাংস্কৃতিক চত্বর। কলকাতার সাংস্কৃতিক চত্বর। তুমি কি সাংস্কৃতিক ভাবাপন্ন? তুমি কি রোজ নন্দনের অতিথি? বাহ, তুমি তো বেশ উচ্চ শিক্ষিত। তুমি কি কখনো একাডেমিতে দেখেছো নাটক? নাটক শুরুর আগে ছবির প্রদর্শনী দেখেছো? বাহ, তুমি তো সত্যি আর্টিস্টিক। তুমি নিশ্চয়ই একবার 25শে বৈশাখ রবীন্দ্র সদন গেছো, ঠোঁট মিলিয়েছো, মাথা নেড়েছো, এদিক ওদিক মহিলা দেখেছো। বাহ, তুমি তো সত্যি রাবেন্দ্রিক। তুমি জীবনে একবার অন্তত পিজি হাসপাতালে পা রেখেছো? অভুক্ত শিশুর কান্না, মায়ের আর্তনাদ, সবকিছুকে পাশ কাটিয়েছ। বাহ, তুমি তো সত্যি ভদ্রলোক। বর্তমান সমাজে এই যে নিজে বাঁচোর যে স্লোগান, কোথাও কবি একটা সমাজ সচেতনতার কথার মধ্যে দিয়ে থাপ্পড় মেরে দিয়ে গেলেন, একটা আর্ট ফিল্মের মতো নাড়িয়ে দিয়ে গেলেন, মৃণাল সেনের সিনেমার মতো নাড়িয়ে দিয়ে গেলেন। তোমরা যদি শিক্ষিত মনে করছো, যারা আবেন্দ্রিক মনে করছো, তারা আদেও কি মানুষের কাছে আসবে? এই যে রূপক দিয়ে তিনি বললেন, এই যে নন্দনে যারা যাচ্ছে তাদের তিনি কি তাদের বিরোধী না? যারা একাডেমিতে নাটক দেখছে, তারা প্রদর্শনী দেখছে, তারা কি কবি কি তাদের প্রতি বিদ্বেষাপন্ন? তা নয়, কিন্তু কবি বলছেন যে এইসব করো, তার সঙ্গে তাকিয়ে একটু মানুষের দিকে তাকাও। মানুষ, সেই মানুষ বড় একা, মানুষ কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এরই যেন একটা উচ্চারণ আমরা এই কবিতায়, অন্তত আমি এই কবিতার মধ্যে পেলাম, যে তুমি সবই করতে পারো, সব করার অধিকার তোমার আছে, কিন্তু তার পাশে পিজি হাসপাতালের বাইরে যারা জায়গা পায়নি, গরিব মানুষের জায়গা হয়নি, সেখানে অভুক্ত শিশু, মা, সব মিলিয়ে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ সারা রাজ্য বা দেশের যে গরিব মেহনতি মানুষ, একদম নিম্ন স্তরের মানুষের যে অবস্থা, সেই কান্নায় কি তুমি কেঁদেছ, না তুমি পাশ কাটিয়েছ? যদি তুমি পাশ কাটিয়েছ তাহলে তুমি ভদ্রলোক। অসম্ভব সুন্দর একটি কবিতা আমরা পড়লাম। আমি যেটা বললাম, যেটা একটা মানে চরমারা কবিতা। ইতিমধ্যে অনেক কবি এসে গেছেন, তারা কমেন্টসও করেছেন, তারা দেখছেন। তো ইতিমধ্যে যেটা সব থেকে আনন্দের খবর, সেটা যে সুগতদা এখন দীঘায় আছেন। 11 জন কবি বন্ধু, তারা সবাই একসঙ্গে শুনছেন। বাপরে বাপ, যা নাম দেখছি। সবাই আমার দূর থেকে প্রণাম নেবেন, সমস্ত কবিরা, সিনিয়র কবিরা সবাই আমার প্রণাম নেবেন। আমি দ্বিতীয় কবিতায়, সুগতদার দ্বিতীয় কবিতায় যাব। একটা কবি মনের ভাবনা কতদূর প্রসারিত হতে পারে, প্রতিবাদী কোথায় আসতে পারে, আমি প্রতিবাদের দিক থেকেই আসছি। প্রত্যেকটা কবিতাতেই আমার মনে হয়েছে যে কোথাও একটা সুপ্ত প্রতিবাদ, একটা অঙ্গার যেন রয়ে গেছে কবির কলমে। আসুন বেশি কথা না বলে দ্বিতীয় কবিতায় যাই। দ্বিতীয় কবিতা আমার ছেলেবেলা।
ছেলেবেলায় আমার বাড়ি থেকে বেরিয়ে দেখি উল্টো দিকের রাস্তা দিয়ে ঈশ্বর আসছেন। ঈশ্বর নয়, ঈশ্বরের বাচ্চা। ওরা আলাদা জাত, আমার সাথে কথা নেই, আমি নিচু জাত। তাই রাস্তায় দেখা হলো অপরাজিতার। আমার এক জাতি, এক প্রেম, এক বর্ণ। হ্যাংলার মতো তাকিয়েছিল ঈশ্বরের বাচ্চা। ইচ্ছে করছিল সনতের মতো ওকেও শুয়োরের বাচ্চা বলি। সাহসে কুলোলো না। দুজনে গল্প করতে করতে হাঁটতে লাগলাম। এক সময় এক হ্রদের সামনে এসে দাঁড়ালাম। ওপার হতে হবে। হাত বাড়ালো ঈশ্বরের বাচ্চা। আমিও অপরাজিতাকে পেছনে রেখে হাত বাড়ালাম। আমায় কোথায় পারাপার করে দিল বুঝলাম না, কিন্তু আর কোনোদিন অপরাজিতার সাথে দেখা হয়নি। একটা নিশ্চুপ করে দেওয়ার মতো কবিতা, নির্বাক করে দেওয়ার মতো কবিতা। এই আমার ভারতবর্ষ, অস্পৃশ্যতা, জাত পাত, মানুষে মানুষে ছোট নিচু উঁচু নিচু দেখার, এবং সেখানে প্রেমটাও ছিনতাই হয়ে যায়। কোনো কিছুই নেই নিম্নবর্গের অনুজ যারা আছেন, অন্তজ শ্রেণীর যারা মানুষ, ওপরের শ্রেণীর যে শোষণ, সেই শোষণ তাদের প্রেমটুকুও কেড়ে নিয়েছে। এই কোথায় কে যেন লিখে গেছেন যে অন্তজ নারী, তাদের ধর্ষণটা ধর্ষণ নয়। এই সমস্ত কিছুর প্রতিবাদে কবির দায়িত্ব, তাই এই দায়িত্ব সুগতদা খুব দারুণভাবে পালন করেছেন কবিতায়। ইচ্ছা আছে মুখোমুখি দাঁড়িয়ে বলার, কিন্তু সাহস নেই। কারণ আমি যদি কোনো ব্রাহ্মণ বা উঁচু জাতের প্রতিবাদ করি, ঠাকুরের যদি প্রতিবাদ করি, তাহলে আমার ঘর জ্বালিয়ে দেবে। দেখছেন না উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা, এই জন্য রিলেটেড। হয়তো আমি জানি না সুগতদা এটা কবে লিখেছেন, কিন্তু আজকেও কত প্রাসঙ্গিক এই কথাটা, যে প্রতিবাদ যদি করতে যাই তাহলে আমাকে মেরে দেওয়া হবে। ওই নির্যাতিতার বাবাকে মেরে দেওয়া হয়েছে, কোনো বিচার নেই, এবং বাড়ি ঘর দৌড় জ্বালিয়ে দেওয়া হবে। এই যে উচ্চ বর্ণের অত্যাচার নিম্ন বর্ণের প্রতি, তার বিরুদ্ধে কত সুন্দর একটা কাব্যিক ভাবে তিনি নিয়ে এলেন। এবং মনের যন্ত্রণা, কবিতাটা খুব বেশি কাব্যিক দিকে যাননি। কবিতাটায় খুব বেশি তোমার অপরাজিতার সঙ্গে আমার প্রেমে হাবুডুবু, তোমার চোখ, তোমার চুল, তোমার ঘাড় পিঠ, এই নিয়ে সুগতদা যায়নি। একটা হ্রদ পার করতে হবে সমাজে, আমি ওই পাটটায় যাবো, ওই পাটটায় সুখ আছে, এই পাটটায় হ্রদ, এই পাটটায় পার। নদী বলেননি, হ্রদ বলেছেন। বদ্ধ জলাশয়, নদী বলতে পারতেন যে নদীর ওপারে যাবো, কিন্তু নদী বলেননি, তিনি বলেছেন হ্রদ। হ্রদ হচ্ছে একটা বদ্ধ জলাশয়। সেই বদ্ধ জলাশয়টাই হচ্ছে আমার সমাজ। আমি এপারে যে পারে দাঁড়িয়ে আছি, এপার থেকে ওপারে যাব, আমাকে কোথায় পারাপার করে দিল এরা। কিন্তু আমি আর অপরাজিতাকে কোনোদিন খুঁজে পেলাম না, আমার প্রেমও লুণ্ঠিত হয়ে গেল। কি অসম্ভব সুন্দর কবিতা। আজকের মানুষের জন্য মনে হয় যে প্রচন্ড প্রাসঙ্গিক, এবং এই হ্রদটাকে আমাদের ভাঙতে হবে, এই বদ্ধ জলাশয়কে ভাঙতে হবে। এবং সারা পৃথিবীতে কবিরাই পারেন, কবিরাই প্রথম পথ দেখান, তারপর বাকিরা পথ হাঁটেন। সুগতদা সেটা করেছেন। আমরা শুধু কবিতাটা পড়লাম, আত্মস্থ করলাম। আমাদের যারা লিখছেন তাদেরও এই ধরনের বিষয়গুলো এড়িয়ে গিয়ে শুধু ফুল পাখি সীমাবদ্ধ থাকলে হবে না। সমাজটা কিন্তু ডাক দিচ্ছে, কবিদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে তাদেরও কলম ধরতে হবে। যুগ যুগ ধরে সাক্ষী আছে পৃথিবীর সমস্ত বিপ্লব, সমস্ত লড়াইয়ে, মানুষের অর্জিত অধিকারের লড়াইয়ে কিন্তু কবি সাহিত্যিকদের একটা বিশাল ভূমিকা আছে। সেই ভূমিকা পালন করতে হবে বাকি যারা রইলেন তাদের। এবং একটা অসম্ভব একটা উচ্চারণ তিনি করেছেন, খুব সাহসী উচ্চারণ। এবং তার সঙ্গে বিষয় যে নির্বাচন, এই কবিতার দিকে তাকালে আমরা দেখব বিষয় নির্বাচন 1 নম্বর। অস্পৃশ্যতা নিয়ে কবিতা লেখা, তার সাথে প্রেম। দ্বিতীয়ত হচ্ছে যে শেষ দিকে তিনি একটা অদ্ভুত মোচড় দিলেন, দিস ইজ দ্য রিয়ালিটি। এই রিয়ালিটিটাই আপনার বুকে বাজবে, এই রিয়ালিটিটাই বুকে বাজতে থাকবে আমার। শেষ অব্দি তো মিলনান্তক কিছু হলো না। সব জায়গায় একটা গল্প লেখা হয়, দস্যু আছে, মাঝখানে ভিলেন আছে, তারপর মারপিট ঢিসুম ঢাসাম, তারপর আলটিমেটলি গিয়ে স্বামী হিরো হিরোইন মিলে গেল। এই যে কবিতার গল্প, তার থেকে ছক ভেঙে বেরিয়েছে যে যেটা রিয়েলিটি, সেই রিয়েলিটিকে তুলে আসা।
তথ্যচিত্র করা মানুষ তো সত্যটাকে এড়িয়ে যেতে পারেন না। সত্যটার ওপর কোনো রঙের প্রলেপ তার কাব্য মনেও তিনি দিতে জানেন না। একদম সত্যিটাকে খাড়া সত্যি করে দাঁড় করে দিয়েছেন। ফ্যান্টাস্টিক কবিতা সুগতদা। তৃতীয় কবিতায় আমি যাব, মাতৃদুগ্ধ আবর্জনা। একটা মাস হলো আমার কৃষ্ণ জন্মেছে আমার গর্ভে। 10 মাস ধরে আমার পেটে অন্ধকারে। 1 মাস হলো ও ধরা দিয়েছে। মা বলে ডাকটা এখনো শুনিনি, কিন্তু ওর ওই চাউনি আর ফোকলা হাসিটা আমায় মা বলে ডেকে দিয়েছে। আজ এখন ওর চলে যাবার সময়। কোথায় যাবে আমাকে জানানো হয়নি। খবর নেবার কোনো রাস্তাও খোলা রাখা হয়নি। বহুবার অনুনয়েও ওদের মন টলেনি, কিন্তু আমি যাওয়ার সময় স্তন পান করিয়েছি, যাতে আমার কৃষ্ণর তৃষ্ণা মেটে। আমায় কতগুলো আইনি কাগজ দেয়া হলো, আমার সই লাগবে। তারপর একগুচ্ছ ছাপানো মুদ্রা। বলা হলো এটা নাকি আমার চুক্তির টাকা, চুক্তি নাকি এখানেই শেষ। আমার কৃষ্ণ কি বুঝলো জানি না। একবার স্তন থেকে মুখ তুলে তাকালো, আর একবার ডুকরে কেঁদে প্রতিবাদ জানালো। তার ইরানি মা তাকে কোলে নিল, চলে গেল বহুদূর। আমার কৃষ্ণ আমার কাছ থেকে তসলিনার ঘরে গেছে। আমার শরীরে ওর অনুভূতি রেখে গেছে। থাকবে অন্তত আগামী 6 মাস মাতৃদুগ্ধর আবর্জনা হয়ে। অনেক কবিতা লেখা হয়, কিন্তু এই যে সারোগেটেড মাদার, বিকল্প মা, তাদের নিয়ে বোধহয় এত দুঃখের বাঁশি আমি এখনো পর্যন্ত পড়িনি কোনো কবিতায়। একটা অত্যন্ত সময় উপযোগী বিষয় নির্বাচন। আমি প্রথমেই বলেছিলাম প্রথম থেকে যে বিষয় নির্বাচনটাই দেখবেন। এবং এখানে তিনি যেটা তুলে আনলেন, আইনের সঙ্গে একটা মনের দ্বন্দ্ব। চুক্তি, চুক্তি এক জিনিস, তারপরে আরেক জিনিস। চুক্তির মা, মাও চুক্তির হয়। আজকের সমাজ সভ্যতা এটা শেখাচ্ছে আমাদের, চুক্তির মা হয় এবং সে চিহ্ন মুছে ফেলা হয়। এখানে কবি লিখলেন কৃষ্ণের কথা। কৃষ্ণ এসে যশোদার ঘরে মানুষ হয়েছিলেন, কিন্তু যশোদা মাকে অস্বীকার করেননি কোনোদিন। কোনো কাগজেই, সমাজও নয়, কোনো পুরাণ নয়, কেউ অস্বীকার করেনি। কিন্তু এখানে অস্বীকার করা হবে। কতগুলো মুদ্রা তোমার মুখে ছুঁড়ে মেরে দিয়ে, তোমার আইনি কাগজে সই করিয়ে নিয়ে, যাতে কোথাও তুমি কোনো ক্লেম না থাকে, কোথাও যেন তোমার কোনো দাবি না থাকে, তোমাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হবে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে তিনি তুলে নিয়ে এলেন। ঠিক এখানে আমার সেই ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, একটা বারবার আমাদের একটা প্যারাগ্রাফ লেখানো হতো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। কারোর কাছে সত্যি আশীর্বাদ, কেউ মা হতে পারছেন না, অন্য সাহায্য নিচ্ছেন, তারও একটা মাতৃ হৃদয় আছে, সেটাও পূরণ হওয়া দরকার। আবার যার কোল থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তার কোলটা শূন্য হয়ে যাচ্ছে, এটারও একটা আবেগের বিচার দরকার। এই এই যে দ্বন্দ্ব, এই আশীর্বাদ অভিশাপ, এই সমস্ত অর্থ দিয়ে সব কেনা যায়। আলটিমেটলি যে প্রশ্নটা থেকে যায় এই কবিতার শেষে, যে অর্থ দিয়ে সব কেনা যায়, অনুভূতি কেনা যায়? অনুভূতি কেনা যায় না। শরীর কেনা যায়, প্রেম কেনা যায়, ভালোবাসা কেনা যায়। আমি কারোর সঙ্গে চুক্তি করে কারোর ঘরে ঢুকে যেতেই পারি, কিন্তু সে হয়তো শরীর দেবে, মন কি দেবে আমায়? মন কি পাবো? আমি 10 জনকে মা বলে ডাকতেই পারি, কিন্তু সত্যিকারের মাকে কি আমি পাবো? এগুলো কি চুক্তি করে হয়? এই কবিতাকে নিয়ে, এই বিষয়কে নিয়ে এক অসম্ভব সুন্দর কবিতা সুগতদা আমাদের কাছে রাখলেন। বাচ্চাটাও যেন প্রতিবাদ করছে একবার স্তন থেকে মুখটা তুলে নিয়ে, তারও কোনো কিছু করার ক্ষমতা নেই, এরও কিছু করার ক্ষমতা নেই। এবং এটা আমাদের আজকে ভারতবর্ষের পশ্চিম দিকে একটা দারুণভাবে ঘটছে। এটা দারুণভাবে ঘটছে, এটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো বিষয় নেই। হয়তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পশ্চিম ভারতে এটা একটা দারুণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানেও নিষ্পেষিত হচ্ছে মহিলারা। এবং জেনে রাখবেন, এই যে টাকাটার কথা সুগতদা বলেছেন, আমি একটু বাড়িয়ে বলছি, এই টাকাটা গুনে নেবেন কিন্তু ওই মহিলার স্বামী। তারপর হয়তো তার পুষ্টিকর খাদ্য তার জুটবে কি জুটবে না, আফটার একটা মা তার বাচ্চার ডেলিভারি করার পর তার পুষ্টিকর খাবার দরকার, সেটা দেবে কি দেবে না। হয়তো পুরুষ নেশা ভাঙ করবে, তারই খাবে, বড় হুক্কা খাবে,
আবার এই মহিলাকেই হয়তো কাজে বেরোতে হবে, 20 মাইল দূর থেকে জল আনতে হবে। আবার কোনো পুরুষের লালসার শিকার মেটানো, তাকে তার লালসার তৃষ্ণা মেটাতে হবে। আলটিমেটলি সেই মাতৃজাতি কিন্তু নিষ্পেষিত। ঠিক মাতৃজাতি নিষ্পেষিতর সাথে সাথেই এসে যায় আরো একটি নারীবাদী কবিতা। নারীবাদী বলবো না মাতৃবাদী কবিতা বলবো, স্বাধীনতা। 4 বছরের শিশুটি বাবাকে ডেকে বললে, একটা জিনিস চাইবো, দেবে? বাবা বললেন, কি মা? খুকি বললে, স্বাধীনতা। বাবা একগাল হেসে বললে, বড় হও, দেব। তারপর 21-এর কিশোরী, স্কুল কলেজ শেষ, বললে, বাবা এবার দাও। এই বয়সটা বড্ড খারাপ, এই বয়সে স্বাধীনতা চাস না, বরং তোর বিয়ে দিয়ে দি, তুই স্বাধীন হয়ে যাবি। বিয়ের কয়েকদিন যেতে না যেতে সে দেখলো পরাধীনতায় বন্দী। বলল তার বরকে, তুমি আমায় স্বাধীনতা দিতে পারো? বর উত্তর দিলে, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? ক্রমবর্ধমান সংসারের চাপে বন্দির জীবনে সে হাঁপিয়ে উঠছিল। কিন্তু ছোটবেলা থেকে সে তো কিছুই চায়নি, শুধু স্বাধীনতা ছাড়া। অবশ্য একদিন ঈশ্বর তার কথা শুনেছিল, যেদিন তার পতাকা ছিল শুধু সাদা থান। কোথায় মুক্তি? নারী মুক্তির আন্দোলন, নারী মুক্তির কথা সঞ্জীব চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, আমি পড়েছিলাম, যে নারী মুক্তি খুব ভালো জিনিস, সেটা পাশের বাড়ির জন্য, আমার বাড়ির জন্য না। প্রত্যেকটা পুরুষের এটা মনে রাখা উচিত। কে আকুলতা একটা! আমরাও তো আমাদের স্ত্রীর ওপর, আমাদের বোনেদের ওপর, আমাদের মায়েদের ওপর, চুপ করো তুমি, তুমি বেশি বোঝো, এই ধরনের কথা ইউজ করি। তুমি বেশি বোঝো না, আমাকে বুঝতে দাও, তুমি কথা বলছো কেন? ছোট করে রাখা, দাবিয়ে রাখা, তারই বিরুদ্ধে একটা উড়ান, তারই বিরুদ্ধে একটা উড়ান চায় মানুষের মন। সেই মনটাকে ধরবে কে? কিভাবে ধরা হবে? যুগ যুগ ধরে সেই প্রথম প্রতিশ্রুতি থেকে লেখা হচ্ছে উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, আমরা তো পড়েছি, আমরা তো দেখেছি, কিন্তু বদলাতে পেরেছি? বদলাতে দিয়েছি? চেষ্টা করেছি? করিনি। প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রতিবাদ একটা থাকছেই, থাকবেই। এখন অদ্ভুত কথা দেখুন, কবিতাটাকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ, খুব সোজা সাপটা ভাবে নেমে এসছে কবিতাটা, চরণটা কবিতা। কিন্তু বিশেষত ভারতে এটা একটা বড় সমস্যা। ভারত এবং এই মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো জুড়ে কখনো ধর্মের নামে, কখনো আচারের নামে, প্রথার নামে, কৃষ্টির নামে, সংস্কৃতির নামে যত বন্ধন মেয়েদেরই, এবং নারীরাই নির্যাতিত হয়। ভারতবর্ষে অদ্ভুত লাগে যখন মন্দির গাত্রে যৌন চিত্র খোদাই করা হয়, যখন যৌনতাকে পবিত্রতা, ভগবানের স্থানের সাথে তুলনা করে তার সেখানে আধার দেওয়া হয়, সেখানেই পুরুষের হাত থেকে মর্যাদা রক্ষার নামে জহর ব্রত পালন করা। কি অদ্ভুত কন্ট্রাডিক্টরি না? অসুচি হয়ে যাবে, অস্পৃশ্য হয়ে যাবে। সেই নারীদের উপর অত্যাচার আজও চলছে, এবং এই ভারতবর্ষের যারা ইতিহাস জানে না তারা, বা যারা জানেন চর্চা করেন, আমাদের আমাদের ইতিহাস নারীবাদী ইতিহাস। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আজকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবর্তন হওয়ার পর পুরুষরা একেবারে নারীদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখবেন এসব কেচ্ছা কেলেঙ্কারি, স্বাধীনতা অস্বাধীনতা, যে ভগবানকে আমরা বিশ্বাস করি, সেই ভগবানের মধ্যে কিন্তু এই কেচ্ছা কেলেঙ্কারি শেষ নেই। কোনো 10টা বিয়ে, 5টা অভিসার, কে কার কোত্থেকে কিভাবে জন্মাচ্ছে, এসব কোনোটাই পরিষ্কার নয়। বিভিন্ন পুরাণ, এগুলো পড়লে, মহাভারত পড়লে, পুরাণ পড়লে দেখতে পাওয়া যাবে, এবং সেখানে কোনো দোষ নেই। দোষ যত হচ্ছে মানুষের, দোষ হচ্ছে মানুষের। মানুষের সংসারে তুমি অপবিত্র, তুমি অসুচি। ঠিকই তো, মেয়েদের জন্ম, সন্তান, সন্তানরাও সেই মায়েদের ব্যবহার। আমি আসবো, সুগত তার কবিতাও আছে তাদের। এবং শেষ দিকে তিনি কবিতায় একটা মোচড় দিলেন।
সেটা হচ্ছে যে বৈধব্য। একমাত্র বিধবা হওয়ার পর, সেখানেও অনেকে বলেন যে বিধবা হয়ে যাওয়ার পর মেয়েদের সব হারিয়ে যায়। এখানে ঠিক উল্টো কথাটাই বললেন সুগতদা। বিধবা হওয়ার পরই সে তার কাঙ্ক্ষিত জিনিস, কাঙ্ক্ষিত স্বাধীনতা পেল, যা তার বাবা দেয়নি। তার পিতার পরম স্নেহ কিন্তু পিতার মধ্যে রয়েছে। যেমন লাইন এটা বললেন, বাবা একগাল হেসে বললেন বড় হও। ওই যে বাবা বললেন কি মা, এই যে কি মা, এই কথার মধ্যে একটা স্নেহ জুড়ে পড়ল। আবার স্বামীর কথাটাই দেখুন, স্বামীর যে সংলাপ, সেই সংলাপটায় স্বামীর সেই একটা অহংকারীর যে মনোভাব, তাহলে বিয়ে করার কি দরকার ছিল, মহাপণ্ডিত, পণ্ডিতই ফলালেন স্বামী। এবং শেষ অবধি ঈশ্বর তার সহায় হয়ে তাকে বৈধব্য দিল, যেখানে সে স্বাধীনভাবে তার কিছু মত, কিছু কাজ, কিছু করার চেষ্টা করে। আমি বহু, এবং আমি মেইন করি, আমি অনেক আমার কর্মী বন্ধু বান্ধবদের দেখেছি যে বৌদিদের দাদা, আমার সিনিয়র দাদা, তিনি কোনোদিন বৌদিকে হাত খরচা দেননি। দাদা মারা যাওয়ার পর বৌদির মনে একটা আনন্দ আছে। কি আনন্দ আছে? বৌদি পেনশন পাচ্ছে, নিজের মতো খরচা করছে, নাতিকে 100 টাকা দেয়া, ওর জন্য এইটা কিনে নিয়ে যাওয়া। এই স্বাদগুলো, ছোট্ট ছোট্ট স্বাদগুলো তার পূরণ হয়নি। আমি এই কবিতাটা পড়তে পড়তে এইগুলো মনে হচ্ছিল, সেই জন্যই কবিতাটা রাখলাম। একটা খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক কবিতা। আমি পঞ্চম কবিতায় যাব, উপহার কবিতাটার নাম। দেখুন উপহার কবিতাটা কোথা থেকে কোথায় এসছে। আজ আমার মেয়েটার জন্মদিন, সাথে করে নিয়ে এক ক্রোশ দূরে বললাম কি নিবি, নে না। অভাগা বাপের কথা সে জানে, তার যে এখন উদ্দাম যৌবন তাও সে ভাবে। ভাঙা ঘরটার চারদিকে কত যে ইঁদুর বাদুর, যারা শুধু খুবলে খেতে চায় ওকে। ওসব নিয়ে সে এখন আর ভাবে না। সে জানে আদিবাসী গ্রামে তার অপরাধের শাস্তি পেতেই হবে, কারণ সে অর্ধ উলঙ্গ নারী। আমি বললাম একটা আস্ত শাড়ি নে না, ওতে আমার সৌন্দর্য বেড়ে যাবে বাবা। তার থেকে একবেলা পেট ভরে খেয়ে নি চলো। রেশন দোকানে কাকড় থেকে চাল বেছে নাও, আর ফিরবার পথে দুটো ওল তুলে নেব। আর তার সাথে বরং তুমি কয়েকটা সরকারি বেলুন কিনে দাও, মোড়লের হাতে দিয়ে বলবো আদিবাসী গ্রামে আর দূষণ ছড়িও না। একটা থাপ্পড় মারা করবে, সরকারকে থাপ্পড় মারা, সপাটে। যারা দেয়ালে দেয়ালে লিখে হাসি মুখ দিয়ে অনেক কিছু হয়ে গেছে, সব বদলে গেছে, আমরা তো অনেক কিছু করেছি, তাদের গালে একটা থাপ্পড়। অসম্ভব মর্মস্পর্শী একটি কবিতা। স্বাধীনতার এত বছর পরেও একটা বাস্তব গল্প তুলে নিয়ে এসছেন সুগত দা তার কবিতায়, সিনেমার মতো একটা একটা যেন দেখতে পাবেন সিনেমা। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, বাপ আর মেয়ের কথোপকথন হচ্ছে সংলাপের মতো। বাপ বাপের সীমাবদ্ধতা, বাপের সীমাবদ্ধতা মেয়ে বোঝে, আর সে বোঝে তার অত বড় কাপড়, সুন্দর কাপড় পরে তার সৌন্দর্য বেড়ে যাবে, আরো চিল শকুন হায়নারা তার উপর ঝাঁপিয়ে পড়বে। সে বাঁচার জন্য বলছে আমি অর্ধ উলঙ্গই থাকি। দরজার আশেপাশে কিছু বাদুর, কিছু এই ইঁদুর ঘুরে বেড়াচ্ছে ভাঙা ঘরটার চারদিকে, এসব ও সামনে নেবে। সে কৌশল ও জেনে এসছে, ও জানে যে এই গ্রামে এই জন্মে এইটুকু তাকে ম্যানেজ করে চলতে হবে, সেটা জানে। তার থেকেও বড় জিনিস বাবা, যদি কিছু দিতেই চাও খিদাটা নিমাই, আর একটা বেলুন কিনে দাও। যারা বাস্তবতার বাইরে দাঁড়িয়ে প্রচার করে, প্রচারে ঢক্কানি না দে, দেখো সব বদলে গেছে, এরা হাসছে, ওরা কাঁদছে, এই ধরনের ডায়লগ যারা দিয়ে বেড়ায়, তাদের গালে একটা থাপ্পড়। কিছুই বদলায়নি রে ভাই। হ্যাঁ, রাস্তাটা একটু পাকা করেছো, তার জন্য দয়া করনি। হয়তো দুটো পানীয় জলের কল তুলেছো, যার থেকে আয়রন বেরোয়, আর্সেনিক বেরোয় কিনা কেউ খবর রাখে না। তার জন্য তুমি মহান হয়ে যাও। তাই তোমার ঢকনা নিনাদের বেলুন, সেটা হাতে দিয়ে মোড়লকে বলবো, রাজনীতি করা লোকটাকে বলবো, যেখানে দূষণ করো না, যা আছে দূষণ করো না। কথাটা একটা অসম্ভব
দারুণ কথা উনি বলেছেন, মানে অত্যন্ত সাহসী উচ্চারণ সুগতদা করলেন, এবং এই যে ঘৃণাটা বেরিয়ে এলো তার প্রতিবাদের থেকেও এই কবিতার মধ্যে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে ঘৃণা, একরাশ ঘৃণা। এটা একটা দারুণ কবিতা। এরই সাথে সাথে আবার সেই ভদ্রলোকেদের কথা, এবং খুব সুন্দরভাবে নিজের মায়ের কথা এসছে। মায়ের ওপর দু তিনটে কবিতা আমি পড়েছি না, কিন্তু আমার মনে হচ্ছে রিলেটেডলি এই কবিতাটা সকলের কাছে রাখা উচিত। আমি এর সাথে সাথে বারবার বলেছি কবিদের যে আমি হয়তো 10-12টা কবিতা পড়ার সুযোগ পাচ্ছি, কিন্তু যারা এই প্রোগ্রাম যারা শুনছেন তারা একটু চেষ্টা করুন প্রত্যেক কবি, যতজন কবির আমি বললাম, বইগুলো একটু সংগ্রহ করতে। আরো আরো ডিটেলস অনেক কবিতা আছে যা কবিতা আমি তুলে আনতে পারছি না এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই কবিতা পড়ুক, কবিতা ছড়িয়ে যাক সকলের মধ্যে। এটা সব কবির জন্যই আমি বললাম, সামগ্রিক কবিতা চর্চার জন্যই আমি এটা বলছি। আমি এখন যে কবিতাটা পড়বো তাই অনেকগুলো কবিতার মধ্যে তুল্যমূল্য বিচার করে আমি লিখেছিলাম সুগতদাকে, সুগতদা আপনার কবিতা বাঁচতে আমার একটু বেগ পেতে হচ্ছে। সুগতদা আমায় বলেছিল বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু সত্যি বলছি দাদা, বেগ পেতে হয়েছে আমাকে। একই কবিতার মধ্যে বিষয়ের মধ্যে কোনটা নেবো কোনটা নেবো না, আমি চেষ্টা করেছি একদম ফ্রেশ ভাবে আলাদা 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 করে যে ভার্সিটাইলিটি যতটা রাখা যায় সেইটার মধ্যে দাঁড়িয়ে এটা একটা নির্বাক করে দেওয়ার মতো কবিতা। সেই কবিতাটা দেখুন এর চলনটা কিভাবে যাচ্ছে সকলে। কবিতার নাম হচ্ছে পুরনো ফার্নিচার। আমার বাড়িতে আছে এক পুরনো ফার্নিচার। আমার বোন একজন আর ভাই আমরা চার। কাউর পছন্দ নয় ওই ফার্নিচারটা, নয়তো ভালো, মাঝে মাঝেই খারাপ হয়, দায় নেই কো কারো। একদিন কিন্তু দাম ছিল, আমি জন্মের থেকে সাক্ষী। ভাইরা সব ঠেলাঠেলি করে, মন হয় রাজ সাক্ষী। মেজদা যেদিন খবর দিল জায়গা হয়েছে ঠিক, ওইখানে নাকি পুরনো ফার্নিচারের দাম একদম সঠিক। দিন এসে গেল, 5 জন মিলে বিদায় দিলাম ভাই। অশ্রু সজল সিক্ত নয়ন, ফার্নিচার বলে আর কিছু তো নাই। তোমরা ভাবছো মনে মনে এক ফার্নিচার নিয়ে কি খেলা, এ আমার জন্মদাত্রী মা, বৃদ্ধাশ্রমে দিয়ে দায় আড়ালাম এবেলা। এই কবিতাটা পড়ার পর যারা সত্যিই তার মাকে ভালোবাসেন তাদের চোখ অশ্রুসিক্ত হবেই। এই কবিতাটা পড়ার পর এই কবিতাটার পর কোনো হাততালি হয় না, কোনো বক্তব্য হয় না। এই কবিতাটার পর নির্বাক থাকতে হয়, কিছুক্ষণ চুপ করে থাকতে হয়। একটা অনুরণন সারা শরীর জুড়ে চলতে থাকে। কোথা থেকে কবি কোথায় একটা ফার্নিচারের গল্প বলতে বলতে মাকে ফার্নিচারের সাথে তুলনা করলেন, এবং বাতিলের দলে নিয়ে গেলেন শেষ লাইনে গিয়ে যে মোচড় দিলেন। কবিতাটা খুলে গেল আমাদের চোখের সামনে। একরকম ছবি ভাবছিলাম, হয়তো একটা পুরনো আলমারি বা একটা পুরনো দেরাজ, একটা পুরনো পুরনো টেবিল, একটা পুরনো চেয়ার, একটা পুরনো ইজি চেয়ার, এরকম একটা কিছু ভাবছিলাম। শেষ মুহূর্তে যখন মা আমাদের নির্বাক করে দিল, এবং আজকের এই আজকের এই একা বাঁচর পৃথিবী, আজকে একা বাঁচর পৃথিবীতে যেখানে মায়ের জায়গা হয় না, সেটাকে এমন ভাবে দেখালেন উনি, এটা অসম্ভব। চোখে জল এসে যাবে। যে আমরা যেটা শিখেছি আজকে, যে আজকে দরকারের সময়, মানে কাজের বেলা কাজই, কাজ করলে পারি, কাজের বেলা কাজ করেছো তারপর ফেলে দাও। ছেলে মেয়েদের মানসিকতাও এখন এরকম তৈরি হয়ে যাচ্ছে। বাবা মার ক্ষেত্রে আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি যে তারা এটা বলছেন যে ছেলে মেয়েরা মনে করে বাবা তুমি যে কর্তব্য করছো সেটা তোমার করার কথা করো, মা তুমি যেটা করছো। একটা সময় দাঁড়িয়ে যখন নিজে ব্যর্থ হয়ে আয়নার সামনে না দাঁড়িয়ে বাবা মার দিকে রিভার্সে ঘুরে বললো কি করেছো আমার জীবন। প্রতিটা রাত প্রতিটা দিন একটা সন্তানকে মানুষ করার যে কষ্ট, যে স্যাক্রিফাইস, সেটা বাবা মা না হলে বোঝা যায় না। সেই ভাবটাই আমাদের চলে যাচ্ছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেমন একটা কাঠিন্যের মধ্যে দিয়ে সমাজটা, একটা যেন প্রাণহীন সমাজ, একটা মৃত ফসিলের মতো যেন ক্রমশ এগিয়ে যাচ্ছে। এর কথাই তিনি বলেছেন। পৃথিবীটা যত ছোট হয়ে যাচ্ছে, সে একটা গান ছিল, পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুম আর কোথায় যেন বোকা বাক্সতে বন্দি। আমি এইটা থেকে বলবো তুমি আমিতে বন্দি হয়ে যাচ্ছি। একটা জন্মদিন পালন করতাম, পাশের বাড়ির লোকজনকে ডেকে ডুকে নিয়ে ছেলে মেয়ের জন্ম, এখন সকলেই আমরা
দুজন তিনজন একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে সেলফি তুলে সবাইকে পোস্ট করে দিলাম আমার ছেলের জন্মদিন। সবাই জানলো, আমরা সবাই লিখতে শুরু করলাম হ্যাপি বার্থডে টু অমুক। তো দারুণ 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 সংস্থা এইভাবে চলছে। একটা প্রাণী ফ্যান্টাস্টিক কবিতার সুগত দা। এরপর আমি যে কবিতাটা পড়বো সেটা আমার অত্যন্ত ভালো লাগা একটা কবিতা। সুগতদার কাছে আমি মানে প্রথম যেদিন শুনেছিলাম সেই কবিতাটা শোনার পর আমি মানে স্টান্ট হয়ে গেছিলাম, নির্বাক। অনেক কবিতাতেই নির্বাক করে দিয়েছে। এই কবিতাটির নাম হচ্ছে, এবং এখানে আমি কবিতাটা পড়ার আগে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে কবিতারও বয়স বাড়ে, কবিতাও প্রাপ্তবয়স্ক হয়। এই আগের দিন কমলদার কবিতা আলোচনা করতে গিয়ে, বা কার আগের দিন কার কবিতা পড়লাম জানি, সেখানেও একটি এই কথা আমি বলেছিলাম যে কবিতা প্রাপ্তবয়স্ক হয়। চুম্বন প্রসঙ্গে বোধহয় একটা কবিতা কারোর ছিল, মনে পড়ছে না আগের দিন কার করলাম। যাকে ঠিক সেইভাবে এই কবিতাও প্রাপ্তবয়স্ক হয়। তার থিঙ্কিং, তার বলা, তার চলন, তার কথা, তার মধ্যে দিয়ে এই কবিতাটা এসছে। কবিতাও প্রাপ্তবয়স্ক হয়েছে, দেখুন কিভাবে বিষয় নির্বাচন এবং তার লেখার মধ্যে দিয়ে। কবিতাটির নাম স্তন। আমার কণা বৌদিকে তোমার মনে আছে? টিকালো নাক, হরিণী চোখ, মকমলে মোড়া শরীর, আর বক্ষযুগলে দুর্নিবার আকর্ষণ। স্কুলের গণ্ডির থেকেই কেমন যেন আনমনা হয়ে পড়তাম। কি সম্মোহন ছিল আজও বুঝিনি। ততদিনে যে প্রেমের ছায়া লাগেনি তা নয়, হাত দুটো যে স্পর্শ পায়নি কোথাও তাও নয়, অথচ পাগলামোটা কমল না। কলেজে তখন প্রথম বর্ষ, হোলি খেলার নামে বক্ষযুগলের স্বপ্নে হাতটা ধরে ফেলেছিল। হেসে বলেছিল, এটা তোমার বয়সের দোষ। তারপর দেখতে দেখতে 6-7 বছর অতিক্রান্ত। সত্যিই একদিন প্রাপ্তিযোগ হলো, শরীর আর মনে বিস্ফোরণ ঘটল। আমার হাতে কণা বৌদির স্তন। অরুণদা আমায় ডেকে বলল, তুই বায়োপসি করতে দিয়ে আয়, আমি এদিকটা সামলাচ্ছি। বলেছিলাম শেষ লাইনের মতো প্রথম থেকে শেষ হতো, এসে শেষ লাইনে পুরো ক্লাইম্যাক্সটা, পুরো ঘটনা চিত্রটা বদলে গেল। এতক্ষণ একটা সাদা রং দেখছিলাম, লাল রং দেখছিলাম, নীল রং দেখছিলাম, হঠাৎ যেন তুলি দিয়ে কে লাল রং করে দিল। ফ্যান্টাস্টিক কবিতা, এবং খুব মানে অসাধারণ। শুধু কবিতা আমি বলবো না, এটা একটা অসাধারণ উচ্চারণ শুধু আমি বলবো না, একটা সত্য কথন, একটা নিজের ভেতর, বুকের ভেতর লুকিয়ে রাখা সত্যকে সামনে নিয়ে আসা সাহস লাগে। আমি প্রথম পার্টটা নিয়ে আলোচনা করছি। যৌবনের যে স্বপ্ন, শরীরী আকাঙ্ক্ষা, শরীরী মন, শরীরকে অস্বীকার করা তো যায় না। তার যে কথা তিনি কত সুন্দর ভাবে লেখেন, এটা আমার মনে হয় প্রত্যেকের মানুষের জীবনের কথা। কোট আনকোট কেউ স্বীকার করুন না করুন, এইরকম পরিস্থিতিতে ম্যাক্সিমাম লোকেদের মধ্যে আছে, এই ধরনের কামনা আছে, বহুগামিতা আছে, এ নিয়ে অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু এটা কবিতা তখনই হলো, এটা অশ্লীলতার জায়গা থেকে যে অনেকে নাক সটকাবেন, সেই নাক ছিটকানোটা যাবে না। যখন তিনি শ্লীলতায় নিয়ে চলে গেলেন, শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন, শেষ জায়গায়, আক্ষেপের জায়গায়, যে শারীরিক কামনাটা আজ একটা বিস্ময় এবং একটা মায়া মমতার জায়গা। অনাবধি কি আর বাঁচবে? আমি তাকে বায়োপসি করতে নিয়ে যাবো, কি পরীক্ষা হবে তার? জীবন মরণের প্রশ্নে যখন ফেলে দিলেন, তার প্রেম যেন একটা পূজায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। সম্ভব একটি বাংলা সাহিত্যের অন্যতম প্রাপ্তবয়স্ক মনস্ক কবিতা। এ লিখতে গেলে হিম্মত লাগে, এটা পড়তে গেলে হিম্মত লাগে। অনেকে পড়তেই চাইবেন না এই কবিতা বিভিন্ন সভায়, কিন্তু এই কবিতাটি একটি অসম্ভব ভালো কবিতা, মনের ভাবকে তুলে আনা কবিতার সত্য কথন। এটা একটা সত্য কথন, এইটা, এই কবিতাটা। ইতিমধ্যে অনেকেই লিখছেন নানা কমেন্টস, বিভিন্ন কবিতা অনেকেরই খুব ভালো লাগছে।
আরো কমেন্টস করুন বন্ধুরা এবং শেয়ার করুন, সকলকেই আমি বলছি শেয়ার করে দিন কবিতা ছড়া। আমি 8 নম্বর কবিতায় যাব। প্রথম পুরস্কার। আজ কবিতা উৎসবে যাব মা, একটু জামাটা সেলাই করে দেবে? মা বললে, তুই ওখানে কি করবি? খোকা বললে, কেন, কবিতা পড়বো স্বরচিত কবিতা পাঠের আসরে। একটা ছেঁড়া প্যান্ট আর মায়ের সেলাই করা জামা পরে চললে শহর কলকাতা। বাংলা একাডেমির কবিতা পাঠে সে পেল প্রথম পুরস্কার। মায়ের অনুরোধে সে গড় গড় করে বলে, যাচ্ছে খোকা এ গ্রাম ছাড়ি, বাংলা একাডেমিতে কবিতা পড়ি। মা দিল যে অন্যের থালা, ল্যাংটো ভাইয়েরা আজ সর্বহারা। আজ ভাত জুটেছে দাদার পেটে, পুরস্কারের আশায় মেতে খোকার জিদেই ফিরল ঘরে। মেমেন্টো এলো সরস্বতীর বরে। কত টাকা তুই পেলি রে খোকা? মা, তুমি চিরতরেরই বোকা। মা অবাক হয়ে তাকিয়ে রইল। ল্যাংটো অভুক্ত ভাই বোনগুলো মোমেন্টোটায় হাত দিয়ে শুধলো, এটা দিয়ে কি ভাত তৈরি হয় দাদা? খুব সুন্দর বাস্তবচিত্র একটা কবিতা। কবিতা বনাম ক্ষুধা, কবিতা বনাম দারিদ্র, খুব রিলেটেড। এদেশে কবিতা লিখে খেতে পায় না কেউ। এ পুরা বাংলার যত সংস্কৃতি নিয়েই আমাদের মুখ বাজানো ঢক্কানি না থাকুক, রিয়ালিটি হলো আমি এরকম অনেক কবিকে এখনো চিনি যারা কবিতা লেখেন কিন্তু খেতে পান না কবিতা লিখে। চাকরি বাকরি জোটেনি, আমার জুটে গেছে বলেই আমি মনে করবো না যে আমার সামনে সমস্ত পৃথিবীটা অন্যরকম হয়ে গেছে। আমি দেখি তাদের, এবং এখানে ওই ভালো ফুটবল খেললে, ক্রিকেট খেললে, আমি আগেও একদিন বলছিলাম কোনো একটা অনুষ্ঠানে যে চাকরি পাওয়া যায়, রেল চাকরি দেয়, ব্যাংক চাকরি দেয়, কবিতা লিখলে, নাটক লিখলে, গান গাইলে চাকরি দেয় না। আর কবিতা পড়ে কোথাও পয়সা পাওয়া যায়? কোনো কোনো জায়গায় কবিতা ছাপার নাম করে, কবিতা প্রকাশনার নাম করে কি হচ্ছে দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। কিন্তু কবিতা আমি কোথাও পড়তে গেলাম আর আমার কবিতা শুনে লোকে পয়সা দিল, সেই পয়সা দিয়ে বাজার করে বাড়ি ফিরবো, এটা স্বপ্নের ব্যাপার। এই এখনো পর্যন্ত আমাদের এই পুরা বাংলায় তৈরি হয়নি। আমি কবিতাটাকে বলবো যে যে মা এবং ভাইরা সত্যি তো মোমেন্টটাকে তারা মনে করছে যেটা দিয়ে কি ভাত তৈরি হবে, ভাতটাই দরকার, কবিতাটা দরকার নেই। কবিতা এই ক্ষুধার কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা সত্যি একটা ভাববার মতো বিষয়। যুগ যুগ ধরে লেখা হচ্ছে কিন্তু অবস্থাটা বদলাচ্ছে না। এবং আমি বলবো যে এটা সমস্ত কবিদের হয়ে এটা যেন একটা দাবিপত্র, এটা দাবিপত্রের মতো সুগতদা এই কবিতাটা লিখেছেন। সকলের মনে, আমার মনে হয় যে সবাই এই আমার মতের সঙ্গে একমত হবে। 9 নম্বর নবম কবিতা আমি পড়ব, ঈশ্বর, আমি এবং কবিতা। সেদিন ঈশ্বরের সাথে বসেছিলাম কবিতার লড়াইয়ে। আমার প্রথম কবিতা হার মানল। ঈশ্বর লিখলো আদম আর ইভ নিয়ে। খুব রাগ হলো। আমি সেলির একটা কবিতা টুকে দিলাম। ঈশ্বর আবারও জিতে গেল। ও লিখলো প্রাকৃতিক সৌন্দর্যের ওপর। এবার অপমানিত বোধ করে আমি রবি ঠাকুরের কবিতা এঁকে দিলাম। ঈশ্বর হো হো করে হেসে উঠল, বলল নামের পর ঠাকুর থাকলেই কি জেতা যায়? আমি রেগে গিয়ে একটা মৃত্যুর কবিতা লিখলাম। ঈশ্বর সেই যে সসম্মানে আসছি বলে চলে গেছেন, আমি এখনো অপেক্ষারত। কবে এসে বলবেন তুমি জিতেছ? একটা রূপক কবিতা। ভগবান যখন, ঈশ্বর যদি সবই দিলেন তাহলে মৃত্যু দিলেন কেন? একটার পর একটা জায়গায় আমাকে হারিয়ে দিচ্ছেন মানুষ। আরে তোমাকে আমি সৃষ্টি করেছি, আদম ইবের গল্প শোনো, তুমি সেলির কবিতা রাখো। আরে সবকিছুতেই আমি তোমাকে ছাপিয়ে দিচ্ছি, তুমি ঠাকুর লিখলে কি তুমি ঈশ্বর হয়ে যাবে? আমার অহংবোধ, আমি ঈশ্বর, আমি স্বয়ংভূ, আমি তোমাদের
তৈরি করেছি, সৃষ্টিকর্তা আমি। তা আপনি যদি সৃষ্টিকর্তা হবেন, সবকিছুই যদি আপনি ভালো, তাহলে মৃত্যু দিলেন কেন, মরণ দিলেন কেন, ধ্বংস দিলেন কেন, যুদ্ধ দিলেন কেন, কালো দিলেন কেন? একটার পর একটা রিলেটেড প্রশ্ন, একটা কথার মধ্যে দিয়ে কবি প্রশ্নটা ছুড়লেন, যেন দাবা খেলা হচ্ছে, একজন একজনের চাল দিচ্ছে, এইরকম একটা কবিতার ঢঙে তিনি কবিতাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং নিজেরাও, এবং ঈশ্বর পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? খুব সিম্পল ব্যাপার, ঈশ্বররা নিজেরা সব অমর, আপনার আমার বেলা আমরা সব মরণশীল, কিন্তু ঈশ্বররা বেঁচে থাকবেন লক্ষ কোটি বছর, তাদের মরণ নেই। তারা অমৃত ভাণ্ড চুরি করে খেয়ে নিয়েছে, তাই তারা সারা জীবন বেঁচে থাকবে, আর আমরা সারা জীবন, মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের সামনে কালো দাঁড়িয়ে আছে, আমাদের সামনে ধ্বংস দাঁড়িয়ে আছে, আমাদের সামনে যুদ্ধ দাঁড়িয়ে আছে। তাই যুক্তি যখন কবি রাখলেন, তখন ঈশ্বর সেই যুক্তির বিরুদ্ধে আর কোনো যুক্তি দিতে পারলেন না। এখানে সেই যে একটা আদি বস্তুবাদ বনাম ভাববাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকেই খুব প্রকট করে সামনে নিয়ে এলেন, যে আসলে ঈশ্বর টিশ্বর কিছু না, হে ঈশ্বর, এই যেমন কোভিড সিচুয়েশন, আর ঈশ্বর নেই, সব মন্দির মসজিদ গির্জার দরজা বন্ধ করে দিতে হয়েছে, সবাই তাকিয়ে আছে কোন সায়েন্টিস্ট কবে টিকা বার করবে, কবে কোভ্যাক্সিন আসবে বা কোভিশিল্ড আসবে, আমরা সবাই লাইন দিয়ে এগুলো নেবো, সব সব বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি এখানেও ঈশ্বর পালিয়ে গেছেন। যারা খুব ঈশ্বর প্রেমী মানুষ, তারা হয়তো আমার সঙ্গে ডিফার করবেন, আমার সঙ্গে মানে কবির সঙ্গেও হয়তো ডিফার করবেন, কিন্তু এটা ঘটনা, এটা ঘটনা। এবং সেইভাবেই এই কবিতাটা লেখা। আমি শেষ কবিতা পড়ব, আর অনেক কবিতা পড়া যেত, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সবটা পড়া সম্ভব হলো না। কবিতা সংগ্রহ করে নিতে হবে, এবং কবিতাটার মূলত বিষয়টা হচ্ছে আত্মপাঠ। আত্মপাঠের খুব প্রয়োজন, আত্মপাঠ না হলে সব কবিতা পড়ে, আমি একটা অনুষ্ঠান করছি কবিতাকে আর একটু কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, আর একটু দেখার জন্য, কবিতার কয়েকটা জিনিস বেছে দিচ্ছি, বেছে নিয়ে আসছি আমি আমার মতো করে, আমার যেগুলো ভালো লাগছে, সম্পূর্ণ আমার চয়েস, তার মধ্যে দিয়ে ভালো লাগা, আপনাদের অন্য কবিতাও ভালো লাগতে পারে, সেই জন্য সেই কবিতাগুলোকে আরো করে পড়ুন, আরো করে জানুন, তার জন্যই, এবং এটা শেয়ার করুন এই জন্যেই যে যাতে আরো মানুষের কাছে পৌঁছে, আরো কবিতা প্রেমীর কাছে পৌঁছয়। কবিতা একটা অত্যন্ত, কবিতা এমন একটা জিনিস না যাকে নিয়ে রাত কেটে যেতে পারে। একটা কবিতা নিয়ে আড্ডায় বসবেন, রাত কেটে যাবে, দিন কেটে যাবে, খিদে লাগবে না, খালি কবিতার আলোচনা চলবে। কবিতা এমন একটা অনুভবের বিষয়, বুকের ভেতর এমন ভাবে বাজে, তন্ত্রিতে তন্ত্রিতে ছড়িয়ে যায়, তার সুর, সেই অনুরণন চলতে থাকে। আমি শেষ কবিতাটা যেটা পড়ব, এই কবিতাটি এত অসম্ভব ভালো কবিতা আমার মনে হয়েছে, সেই কবিতাটি আমি আপনাদের কাছে রাখছি। কবিতার নাম বিপ্লব। তুমি যখন জেলের ভেতর, সকালের ঘুম ভাঙে, ততক্ষণে তোমার মায়ের সকালের স্নান সারা। তুমি যখন 12 জন বন্দুকধারীর পাশ কাটিয়ে উঠে বসেছ, তখন তোমার মার সকালের পূজার সমাপন হয়েছে। তুমি যখন পত্রিকা হাতে চেয়ারে হেলান দিয়েছ, তোমার মা তখন পাকশালার উনুনে আঁচ দিয়েছে। আর যখন তোমায় ছখানা রিভলভারের গুলি ফুটো করছে, মৃত্যুর মা তখন নিজের হাতে গরম রুটি বানাচ্ছে জেলখানায় পৌঁছে দেবে বলে। তুমি যখন মৃত্যুর কোলে শেষ চিৎকার করলে মা, ঠিক তখনই তোমার মা চিৎকার করে উঠে বলল বিপ্লব। তোমার মৃত্যুর খবর নিয়ে জল্লাদ যখন বাড়ি এলো, মা উন্মাদ হয়ে বললেন দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। আমরা সবাইকে একটা সিনেমা দেখলাম, কোথায় গেলেন কবিতায়, কার উচ্চারণ করার কথা, কে উচ্চারণ করছেন বিপ্লব দীর্ঘজীবী হোক। যে বিপ্লবের স্বপ্ন দেখে যে ছেলেটি জেলে গেছিল, যে ছেলেটি বিপ্লবের স্বপ্ন দেখার জন্য শত্রুপক্ষের দ্বারা, এই সমাজ ব্যবস্থার যারা রক্ষাকর্তা তাদের দ্বারা প্রাণ হারাচ্ছে, সে তখন তার মাকে ডাকছে মা, আর মা বলছেন বিপ্লব। মৃত্যুর সংবাদ যখন আসছে, মা বলছেন বিপ্লব দীর্ঘজীবী হোক, লং লিভ রেভলিউশন। মা আর বিপ্লব কোথায় মিলে দিলেন সুগতদা?
এই উচ্চারণ তো কোথাও শুনিনি। অনেক বিপ্লবের কবিতা আমি শুনেছি, এই উচ্চারণ তো শুনিনি। বিপ্লবের সঙ্গে মাকে মিলিয়ে দিলেন আপনি, বিপ্লব এবং মা সমার্থক হয়ে গেলেন এখানে। এবং এই যে যে দৃশ্যকল্প আপনি রেখেছেন, মায়ের যন্ত্রণাটাকে গ্লোরিফাই করেছেন দীর্ঘজীবী হওয়ার মধ্যে। কোনো শোক নেই, কোনো হাহাকার নেই, আরো সন্তান আমার আছে, নিয়ে যা তোরা, নিয়ে যা। মায়ের এই সারা সমাজের যুবকাস্টে শোষণের দিন বদলে দেওয়ার যে যুবকাষ্ট, সেই যুবকাস্টে বলি দেওয়ার জন্য আমার আরো সন্তান আছে, কিন্তু আমি বলে যাব বিপ্লবের মা। আমার এই মানে অন্যভাবে কেউ নেবেন না, আমার এই এই কিছুদিন আগে কয়েকজনের কথা, শালকু সোরেনের কথা খুব মনে পড়ছিল এই কবিতাটা পড়ার পর। তো এরকম অনেক শহীদ আছেন অনেক জায়গায়, নানাভাবে, নানা দলে, নানাভাবে আছেন। সব শহীদের জন্যই, সব বিপ্লবকামী পরিবর্তনকামী মানুষের জন্য এই কবিতাটা একটা অসম্ভব ভালো কবিতা। এবং শুধু কবিতা নয়, যে মায়ের যন্ত্রণাটাকে গ্লোরিফাই করলেন শেষ দিকে এসে, এইখানে এটা কবিতায় উত্তরণ হলো না। শুধু তাই নয়, কোথায় পৌঁছে গেল। এবং এই যে বিপ্লব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। আমার সন্তান দীর্ঘজীবী হয়নি, আমার সন্তান ক্ষণজীবী, তাকে তোমরা হত্যা করেছো, কিন্তু তার স্বপ্নটা, তার চাহিদাটা, তার কামনাটা, সে যে স্যাক্রিফাইস করে গেল, সেটা দীর্ঘজীবী হোক। সেই কামনা, সেই স্বপ্নটা যেন বেঁচে থাকে, এবং সত্যিই বেঁচে থাকে। সন্তানের মা মানে শহীদের মারা জানেন, আমরা জানি। এবং এটা একটা এই বিপ্লবটা হচ্ছে, কেউ খুব আজকাল বিপ্লব কথাটা খুব ক্লিশে হয়ে গেছে। দেয়ালে দেয়ালে অনেক জায়গায় বিপ্লব কথাটা এতবার ইউজ হয়েছে, এতবার বাজেভাবে ব্যবহৃত হয়েছে, তো সেই জায়গা হয়তো ক্লিশে হয়ে গেছে। কিন্তু সত্যিকারে এটা মানে আপনার কি বলবো, যে এটা একটা অব্যাহত অবিচ্ছিন্ন স্বপ্ন সন্ধান। এই সন্ধান কখনো ভুল হয়, কখনো ভুলে যায়, ভুল জায়গায় গিয়ে এটা মাথা ফুটে মরে। কিন্তু এই সন্ধান চলতেই থাকে, বিপ্লবের সন্ধান, তার কামনার সন্ধান, সেটা চলতেই থাকে, চলতেই থাকে। এবং এটা যেন বিদ্যুতের মতো, একটা স্প্রিং এর মতো, কনস্ট্যান্ট একটা ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন যে কনস্ট্যান্ট একটা ফ্লো করে বিদ্যুতের মধ্যে, ঠিক বিপ্লবের স্বপ্নটাও ফ্লো করে, কখনো মরে না। পৃথিবীতে রাজা এসছে, রাজা বদলে গেছে। দড়ি ধরে মানো টান, রাজা হবে খান খান, বদলেছে যুগে যুগে। যখনই আত্ম অহংকার মানুষের থেকে ওপরে কেউ উঠেছেন, মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন যারা, তাদের পতন হয়েছে। বিপ্লবের স্বপ্ন, পরিবর্তনের স্বপ্ন, সমাজ পরিবর্তনের স্বপ্ন, প্রগতির সাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন, সেই সেই বদ্ধ জলাশয়টাকে টপকে যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে নিয়েই এই ফ্লোটা চলতে থাকে। একটা গতি, একটা গতি, পৃথিবীটা এগোচ্ছে, এক্সপ্যান্ড করছে তার স্বপ্ন। একটা অসম্ভব মানে নাড়িয়ে দেওয়ার মতো কবিতা, খুব সুন্দর। এবং আমার গায়ে যেন ইলেকট্রিক ফ্লো করছে। আমিও তো ব্যক্তিগত জীবনে পরিবর্তন চাই, মানুষ ভালো থাকুক, এবং সমস্ত কবিরাই চায় এটা যেন তাদের সকলের হয়ে মনের কথা সুগতদা বললেন। আমি শুধু এইটুকুই বলবো, সুগতদা, আমার এই অনুষ্ঠান থেকে আমি এই কামনা করব, সুগতদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো অনেক কবিতা, যা আমরা অনেক কবিরা নানা দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না, যে সেখানেও কবিতার উপাদান আছে, সেই কবিতার উপাদান আপনি আমাদের শুধু উপহার দেবেন না, বাংলা সাহিত্যে উপহার দেবেন। আরো বেশি বেশি করে কবিতা লিখুন, আরো বেশি চাঙ্গা থাকুন, ঠিক এরকমই থাকুন, সুস্থ থাকুন, দুর্বার দুর্নির্বারের মতো সবকিছু আপনার যেমন একটা জয় করে নেওয়ার একটা যে আছে, কি বলবো, আপনার যে শারীরিক ভাষা আছে, সেটা কবিতার মধ্যেও পড়ে। এবং আপনার ভিতর যে একটা অন্তর সুন্দর কবিমন লুকিয়ে আছে, সব মিলে ইটস আ ফ্যান্টাস্টিক জার্নি। এবং আমি অনুরোধ করব যে আপনারা সকলে সুগতদার কবিতা পড়বেন, এবং কবিতার এই যে জার্নি, এবং তার সাথে সাথে এই চেনা কবির ভালো লাগা কবিতা, এই অনুষ্ঠানটিকে আরো আশীর্বাদ ধন্য করে, আরো স্নেহ ধন্য করে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আগামী শুক্রবার আবার হাজির হব আমার অত্যন্ত প্রিয় কবি, আমার ভালোবাসার কবি, আমার বন্ধুসম কবি তাজিমুর রহমানের কবিতা নিয়ে আপনাদের সকলের আবার এই চেনাশোনা চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সৌগতদা দীঘায় গেছেন, সকলকে নিয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন সকলে। নমস্কার, শুভরাত্রি।